মালিকের সম্পদ থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসেও কাকরাইল ছাড়েননি পোশাক শ্রমিকরা। 18 মাস আগে বন্ধ হয়ে যাওয়া 15টি পোশাক কারখানার শ্রমিক এই আন্দোলনে। মঙ্গলবার বিকালে তাদের মার্চ টু যমুনা কর্মসূচি হেয়ার রোডের মুখে আটকে দেয় পুলিশ। এরপর থেকে কাকরাইল মোড়ে তাদের অবস্থান ও বিক্ষোভ। কাকরাইলে বৃষ্টি উপেক্ষা করেই পোশাক শ্রমিকদের এ অবস্থান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে না পেরে মঙ্গলবার এখানেই বসে পড়েন তারা। দুপুর 3টার দিকে শ্রমিকদের মার্চ টু যমুনা কর্মসূচির মিছিল হেয়ার রোডের মুখে পৌঁছায়। সেখানেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন শ্রমিকরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আন্দোলনকারীদের কারো 3 মাস, কারো 6 মাসের বেতন বকেয়া। ঈদ বোনাসও পাননি অনেকে। বলেন, শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও কেউ নজর দেয়নি। বেতন আদায়ে তাই যমুনার দিকে যাত্রা। আমরা 3 মাসের বকেয়া বেতন পাই না। আমাদের মজুরির টাকা আমরা নিতে আসছি। আমরা তো ওই যে ভিক্ষা চাই নাই, আমাদের যা টাকা আমরা তাই নিতে আসছি। শ্রম উপদেষ্টা বলছিল যে আমাদের পহেলা মেয়ের আগে বেতন দেবো, উনি বলছিল আশ্বাস দিয়েছিল, দেয় নাই। এরপরে 7 তারিখ, তারপরেও দেয় নাই। এরপরে আজকে 20 তারিখ ডেট, এরপরে উনি কোনো যোগাযোগ করে নাই, কোনো সচিব যোগাযোগ করে নাই। আজকে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসছি। 18 মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ট গ্রুপের 5টি, পিএলজেড অ্যাপারেলসের 9টি সহ 15টি প্রতিষ্ঠানের শ্রমিকরা এ আন্দোলনে। অভিযোগ করেন, বেতন না দিয়েই বিদেশ চলে গেছে মালিক। 3 মাসের বেতন আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে। 54 কোটি টাকা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাইকে বুঝিয়ে দেওয়া হবে। আপনাদের 54 কোটি টাকা সবাইকে বুঝিয়ে দেওয়া হবে। 3 মাসের বেতন কেউ বাকি থাকে না। এটা সবারে আমরা যে অ্যাসেসমেন্ট করে ফেলেছি। সম্পত্তিগুলো বিক্রি হওয়ার সাথে সাথেই আমরা শ্রমিকদের পাওনাদি পরিশোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না দেয়ায় কাকরাইল মোড় না ছাড়ার ঘোষণা শ্রমিকদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান। জনাব তৌহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে মালিকের সম্পদ জব্দ করে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস আসলে কতটুকু বিশ্বাসযোগ্য, কারণ এটি তো বেশ সময় সাপেক্ষ বিষয়। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে খুবই জরুরি দৃষ্টিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বিষয়। কিন্তু পোশাক শ্রমিকদের আন্দোলন, আজকে পোশাক শ্রমিকরা যে কারণে রাজপথ আন্দোলন করছে, আমি মনে করি এটা অত্যন্তজনক এবং বেদনাদায়ক। শ্রমিকরা কাজ করবে, তার দেনা পাওনা পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এটার পাশাপাশি বলবো যে আজকে বিকেল 3:30টায় শ্রম উপদেষ্টার সভাপতিত্বে কেন্দ্রীয় তহবিলের একটি বৈঠকে আমি উপস্থিত ছিলাম মন্ত্রণালয়। আমি দেখেছি যে শ্রম উপদেষ্টা আমার সামনেই কয়েকটি গ্রুপের প্রতিষ্ঠানের মালিককে প্রয়োজনে কারাগারে নিক্ষেপ করে হলেও, আটক আদেশ দিয়ে হলেও তাদের সহায় সম্পদ বিক্রি করে শ্রমিকদের দেনা পাওনা পরিশোধের কঠোর নির্দেশনা দিয়েছেন। এটা আমি প্রত্যক্ষদর্শী। আমি বলবো যে শ্রম উপদেষ্টা অবশ্যই আন্তরিক, কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলো বেসরকারি শিল্পের মালিক। এটা কোনো না কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হতে পারে, বিজিএমই হতে পারে, বিকেএমই। আমি বলবো যে স্ব অ্যাসোসিয়েশন গুলোকেও এই বেসরকারি শিল্পের মালিকরা যে শ্রমিকদের দেনা পাওনা না দিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন অথবা আত্মগোপনে থাকছেন, এই বিষয়গুলো তদারকি মনিটরিং করার জন্য সরকারের যেমন দায়িত্ব আছে, তেমনি অ্যাসোসিয়েশন গুলোরও কঠোর মনিটরিং দরকার। যদি সেটা না করে বেসরকারি শিল্পের মালিকদের সরকার কতটুকু বাধ্য করতে পারবে, সেটাও কিন্তু একটি প্রশ্নের বিষয় এবং একটি জন্ম দেয়। সবশেষে আমি যেটা বলবো, সব দিক থেকে যদি চাপ সৃষ্টি করা যায়, সেক্ষেত্রেই এই প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিকরা বেতন ভাতা পাবেন, তাই তো? তবে হ্যাঁ, অবশ্যই। এবং আমি বিশ্বাস করি যে ইতিমধ্যে 2-1টি কারখানা, আমি নাম নিতে চাই না, তাদের সহায় সম্পদের তালিকা করা হয়েছে আমাদের সামনে এবং সেগুলো বিক্রির জন্য নানাবিধ উৎস করা হচ্ছে। আমার মনে হয় যে এটা খুব স্বল্প সময়ের মধ্যেই সমাধান হবে। তবে এটা বৃহত্তর অন্যান্য কারখানাগুলোর ক্ষেত্রে সম্ভব কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমি বলবো যে শ্রম উপদেষ্টা আন্তরিক। তবে অনেক সময় আপনি তো জানেনই
যে আমলাতান্ত্রিক জটিলতা এবং দীর্ঘসূত্রিতা অনেক ক্ষেত্রে আমাদেরকে প্রলম্বিত করে এবং আমাদের ব্যথিত করে। আমি সবসময় বলবো এই শ্রমিকরা যেন তাদের দেনা পাওনা পায়, সেটার পরিশোধের যত অল্প সময়ের মধ্যে পাই সেটি আসলে মঙ্গলজনক। জি, আপনার কাছে আরেকটু জানতে চাই যে ঠিক কতটি কারখানা বন্ধ হয়েছে আর কতটি নতুন খুলেছে? আসলে আমি জানতে চাচ্ছিলাম শ্রমিকদের কর্মসংস্থান হবে কিভাবে? না, এখন ঘটনা হচ্ছে যে আপনি জানেন যে কিছু কিছু কারখানা তাদের ম্যানেজমেন্ট জনিত ত্রুটি, কোনো কারণে কোনো মালিকের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ব্যক্তি মালিক হয়তো বা কোনো কারণে বিচারের সম্মুখীন অথবা একটু মামলার ভয়ে ভীত। কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে কারখানাগুলো যেন সচল থাকে। যদি কোনো ব্যক্তির কোনো দায় থাকে, কোনো দুর্নীতি থাকে, কোনো অন্য ধরনের কোনো কার্যক্রমে জড়িত থাকে, সেটা আদালতের বিষয়, বিচারের বিষয়। কিন্তু প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়, প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট যেন ফ্রিজ করা না হয়। তাহলে হবে কি, আমার রপ্তানিটাও চলমান থাকবে, শ্রমিকদের জীবন জীবিকাটাও অব্যাহত থাকবে। এটাও রাষ্ট্রকে নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর আপনি বলেছিলেন যে কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং চালু হয়েছে। আমাদের জানা মতে এই 5ই আগস্টের পরবর্তী সময়ে 50-এর অধিক কারখানা বন্ধ হয়েছে এবং আমরা জানি যে লক্ষাধিকের উপরে শ্রমিক বেকারত্বের দিকে ধাবিত হয়েছে। আবার কিছু কিছু নতুন ফ্যাক্টরিও চালু হচ্ছে। তবে যতই কিছুই বলি না কেন, শ্রমিক বেকারত্বের হারই সবচেয়ে বেশি। এটার দিকে আমাদের সেক্ষেত্রে এত সংখ্যক বেকার শ্রমিকের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কোনো ধরনের পদক্ষেপ আপনাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কিনা সেটি জানাবেন। আর সেই সাথে জানাবেন যে আপনি তো বলছিলেন যে শ্রম উপদেষ্টা বেশ আন্তরিক তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে, কিন্তু এই যে জনভোগান্তি না করে, সড়কে আন্দোলন না করে অন্য কোনো পথে কি এই দাবি দেওয়া আদায় করা যায় কিনা? অবশ্যই এটার জন্য আমি বলবো যে যারা এই শ্রমিক সংগঠনগুলো যারা শ্রমিকদেরকে বিভিন্ন আন্দোলনের পথ নির্দেশনা দিচ্ছেন, তাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। আমার একটা কথা না বললেই নয়, এটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট আসছে কতিপয় সংস্কার করে একটি নির্বাচন দেওয়ার জন্য। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আসলে এই ধরনের সমস্যাগুলো লাগাতার সমাধান সম্ভব না। সেই কারণে ইন্টিরিয়াম গভর্নমেন্টকে যতটুকু প্রেশার দেওয়ার দরকার সেটা দেয়া, কিন্তু পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করে আমরা যেন মানুষের কাছে অজনপ্রিয় না হই, শ্রমিক আন্দোলন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। জনাব তৌহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য স্পষ্টভাবে উপস্থাপনের জন্য।